সরি ফর ইন্টারাপশন। ওকে, হ্যাঁ, এটা তো শেষ করলাম, তাই না? চলো, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আপনারা সবাই পারেন। তারপরেও আলোচনা একটু এটা কয়েকটা কথা বলার জন্য আসলে স্লাইডটা দেওয়া। 10% মানে হচ্ছে 0.1, মানে 10কে 100 দিয়ে ভাগ করলে 0.1 হয়। এভাবে ধরে হিসাব করার অভ্যাস করলে কাজগুলো একটু সহজ হতে পারে, হিসাবগুলো একটু ছোট হতে পারে। কেন এরকম হচ্ছে? যারা করো তারা বোঝো, যারা করেছো তারা বুঝেছ, আর যারা করোনি তারা এখন বুঝবা। চলো, তাহলে কী হলো? 10% বৃদ্ধি, 100কে 1 ধরলাম, তাহলে 10% হচ্ছে 0.1 হবে। তাহলে 10% বৃদ্ধি পেলে কত হবে? 1.1 হবে, তাই না? 1 বৃদ্ধি পেয়ে 10% বৃদ্ধি পেয়ে 1.1 হবে, সবসময় হবে এটা। 20% বৃদ্ধি হলে 1.2 হবে, 25 হলে 1.25 হবে প্রত্যেক বাহু। তাহলে এক বাহু 1 ছিল, সেটাও 1.1 হলো। স্কোয়ার করে দাও। স্কোয়ার কেন? কারণ দুই বাহুই তো বৃদ্ধি পাবে ক্ষেত্রফলের জন্য। আচ্ছা, তো কী হলো তাহলে? 1.21 হলো, ঠিক না? 11 স্কোয়ার তো তাই। কীভাবে করে? স্কোয়ার। প্রথমে 1-এর স্কোয়ার করবো 1, তারপর 3টা গুণ করব। 1 × 1 × 2 হচ্ছে 2। এবার 1-এর স্কোয়ার করব, তাহলে 1 হবে। বাহ, তোমরা এইভাবে করে থাকো আর কি। 11-এর স্কোয়ার এইভাবে, এই ঘরটা কেটে দাও, তারপরে 1 2 1। সো যার যেভাবে ভালো লাগে। এগুলোর আরও অনেক শর্টকাট আছে, আমরা ভার্সিটি অ্যাডমিশনের সময় খুব ভালো করে শিখবো। এখন আমাদের যেটুকু লাগে সেটুকু দেখে নিচ্ছি আর কি। তারপর শর্ট ক্যালকুলেশনের উপরে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। শর্ট ক্যালকুলেশন এবং ক্যালকুলেশনের জন্য। আর এগুলোর প্রয়োগ তো তোমরা আসলে অপশন টেস্টে করবে, ফিজিক্সে করবে, ম্যাথে করবে, করতেই থাকবে। সো 1 যেহেতু এক ঘরের পরে পয়েন্ট আছে, স্কোয়ার আছে, তাহলে 2 ঘর হয়ে যাবে। 1 ঘর × 2 = 2 ঘর। সো এই 2 ঘর কেন হচ্ছে? মেকানিজমে যাচ্ছি না। তো তার মানে 21% হলো আর কি। 21.21 1 বৃদ্ধি পেয়ে, যেটা ক্ষেত্রফল ছিল 1-এর স্কোয়ার মানে 1। প্রথমে 1 ছিল, তার স্কোয়ার হচ্ছে 1। এক বাহু 1, তার স্কোয়ার হচ্ছে 1। সো 1 ছিল, তো এক বাহু 10% বৃদ্ধি পেয়ে 1.1 হলো, তার স্কোয়ার হচ্ছে 1.21। তাহলে 1 যে ক্ষেত্রফলটা ছিল 1 স্কোয়ার ইউনিট, সেটা 0.21 স্কোয়ার ইউনিট বৃদ্ধি পেয়েছে। 0.21, 1-এর জন্য 0.21 হচ্ছে 21%। একটু আগে আলোচনা করেছি, তাহলে এত পার্সেন্ট শেষ। আচ্ছা চলো, পরের স্লাইড। রেডি সবাই? আচ্ছা, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাদের বর্তমান বয়স কত? আচ্ছা, এখানে শুভঙ্করের একটা ফাঁকি থাকে এই ধরনের অঙ্কগুলোতে। দেখবে পিতা পুত্র যদি থাকে তাহলে অঙ্কটা করাটা সহজ হয়ে যাবে। কেন হবে বলছি, একটা শুভঙ্করের ফাঁকি আছে এই জায়গায়। এই শুভঙ্করের ফাঁকিটা হলো পিতা পুত্র ফাঁকি, ঠিক আছে? তো বর্তমান হোক আর ভবিষ্যৎ হোক আর অতীত হোক, যেই বয়সেই দেওয়া থাক, একটা বয়স নিয়ে কাজ করা উত্তম। বর্তমান থাকলে বর্তমানটা দিয়ে কাজ করা উত্তম, ভবিষ্যৎ থাকলে ভবিষ্যৎটা চাইতে অতীতটা দিয়ে কাজ করা উত্তম। মানে প্রথমে বর্তমান প্রায়োরিটি পাবে, তারপরে অতীত পাবে, তারপরে ভবিষ্যৎ পাবে। কেন? মানে যে অনুপাতটা দেওয়া থাকবে সেটা যে কোনো 2টা দেওয়া থাকতে পারে, একটা থাকতে পারে। সো ওইভাবে কাজ করতে হবে, তাহলে আপনার জন্য কাজ করাটা সহজ হয়ে যাবে। কীভাবে দেখেন? আচ্ছা, এখানে 2টা অনুপাত বলছে, একটা হলো বর্তমান বলছে, আরেকটা বলছে হবে, মানে ভবিষ্যৎ। ওকে, হবে বলছে, আরেকটা ভবিষ্যৎ 5 বছর পরে। তো বর্তমানটা, এই 2টা থাকলে বর্তমান আর ভবিষ্যতের ভিতরে বর্তমানটা প্রায়োরিটি পাবে, তাহলে কাজ করাটা সহজ হবে। তবে তুমি যে কোনোটা ধরেই করতে পারো, সমস্যা নেই। আচ্ছা আসো, তাহলে বর্তমান অনুপাত হচ্ছে 7:2, খুব ভালো। 5 বছর পরে তাদের বয়স অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? আচ্ছা, যেহেতু পিতা পুত্র, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। ফাঁকিটা কি? ধরেন
পুত্রের বয়স 2 হলে পিতার বয়স হচ্ছে 7, কিন্তু পুত্রের বয়স জীবনে 2 হবেও না, কারণ পিতার বয়স 7 হওয়া সম্ভব না। এই জন্য তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে 14 হয় না, 3 দিয়ে গুণ করলে 21। পিতার বয়স 21 হওয়াটাও একটু অসামঞ্জস্যপূর্ণ হতে পারে, কিন্তু একটু অসামঞ্জস্যপূর্ণ নাকি, মাইন্ড করেন না আবার। আচ্ছা, তো আমি 4 দিয়ে গুণ করে প্রথমটা ধরতে চাই। 28 বছর পিতার বয়স চলে, 28 বছর, তো 4 দিয়ে গুণ করলাম, এই অনুপাতটাকে 4 দিয়ে গুণ করলাম 28। এক্স ধরে তো আপনারা সবাই পারেন, এইটা তো আর বলার কোনো স্কোপ নাই, সেই জন্য এক্স ধরে বা ওই পদ্ধতিতে গেলাম না, অনুপাত সমানুপাতের পদ্ধতি বা এক্স ধরা পদ্ধতিতে গেলাম না। তাহলে 28 ধরলাম পিতার বয়স, তাহলে পুত্রের বয়স কত? ওই অবস্থায় পুত্রের বয়স, পিতা পুত্র, 4 দিয়ে গুণ করছি, 4 7 28, তাহলে 4 দুগুণে 8। ভালো হয়েছে। এবার 5 বছর পরে তাদের বয়সের অনুপাত এটা হইতে হবে তো, তাহলে 5 বছর যোগ দিলাম, 5 বছর যোগ দিলে 8 5 13 33, আর এটা 5 দিলে 8 5 13। তো বয়সের অনুপাত কিন্তু মিলে না, এটা মিলে না, তাহলে এই সেট হবে না। 5 দিয়ে গুণ করেন, যেহেতু 4 দিয়ে গুণ করে 28 পাইছেন, এই সেট হবে না, 5 দিয়ে গুণ করেন, 5 7 35, 5 দুগুণে 10। তো 10 যদি হয়, এবার 5 যোগ করে দেন দুইটার সাথেই, 40, আর এটা হচ্ছে 15। তো কত হলো? 5 যোগ করে দিলাম না, 5 দুগুণে 10 আর 5 7 35। হ্যাঁ ঠিক আছে, বর্তমান বয়স 5 বছর পরে 40 হবে, 5 বছর পরে 15 হবে। এটাও হয় না, কারণ এটা অনুপাত 8:3 হয় না। ঠিক আছে, হয়। আচ্ছা, তাহলে ঠিকই আছে। আচ্ছা, ধরেন এটা হয়ে গেল, কি হলো? 5 দিয়ে ভাগ করলে 8 হয় এটা, আর 5 দিয়ে এটাকে ভাগ করলে 3 হয়। তার মানে বর্তমান বয়সটা এটা অ্যান্সার, এটা অ্যান্সার। বুঝতে পারছেন? একটু বুদ্ধি করলে অনেক সময় কাজগুলো সহজ হয়ে যেতে পারে। ট্রাই করেন, এইভাবেই করতেও এমন বলছি না, বলছি যে একটু যেহেতু আপনারা অ্যাডভান্স প্রোগ্রামে আছেন, ক্র্যাশ প্রোগ্রামে আছেন, সো একটু চোখ কান খোলার অভ্যাস করেন। তারপর উচ্চ মাধ্যমিক তো আসতেছেই, সো ওখানে ফিজিক্সের অঙ্ক বলুন স্যার করাবে, কেমিস্ট্রির অঙ্ক করাবে আমাদের টিচার, সো ম্যাথের অঙ্ক আমি করাবো। তো আসে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর। আবার পিতা পুত্র, সো পিতা আছে পুত্র আছে, তাই না? বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর। কয় বছর? 70 বছর। আচ্ছা ঠিক আছে। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? একটা অনুপাত পাওয়া গেছে 7 বছর পূর্বে। তো এবার অতীতের বয়স, আচ্ছা ঠিক আছে, 7 বছর পূর্বে বয়স কত হইতে পারে? এটা প্রথমে 2 দিয়ে গুণ করলেন, 2 দিয়ে গুণ করলে পিতার বয়স 10 বছর হয়, 3 দিয়ে গুণ করলে পিতার বয়স 15 বছর হয়, 4 দিয়ে গুণ করলে পিতার বয়স 20 বছর হয়। তখনও একটু অসামঞ্জস্যপূর্ণ থেকে 5 দিয়ে গুণ করলাম, তাহলে পিতার বয়স 25 বছর হলো। ফার্স্ট সেট, ফার্স্ট ট্রায়াল 25 বছর হলো। তখন 5 দিয়ে গুণ করলে পুত্রের বয়স হচ্ছে 10 বছর। ভালো হয়েছে। এটা তো পূর্বে, তাই না? তাও আবার 7 বছর পূর্বে। আচ্ছা, তো 7 বছর পূর্বে যদি হয়, 7 বছর পূর্বে, আচ্ছা, বয়সের সমষ্টি কিন্তু 70 বছর আছে, তাহলে 7 বর্তমানে, এটা বর্তমানে 70 সমষ্টি, তাই না? তাহলে অবশ্যই 7 বছর পূর্বে যদি এই দুটো বয়স থাকে, তাহলে এই দুটো বয়সের সমষ্টি কত? 35 বছর। কত বছর? 35 বছর। তার সাথে 7 দুগুণে 14 যোগ হবে, কারণ এরও 7 বছর বাড়বে, ওরও 7 বছর বাড়বে। তাহলে 35 আর 14 যোগ করলে নিশ্চয়ই 70 হয় না। তাহলে এই সেট ঠিক নাই, সেট ইজ রং, সেট ইজ রং। তাহলে দেখেন, প্রতি আপনি যদি এখানে কত দিলেন? 5 আর 2, বুঝেন কিন্তু 5 আর 2 আছে, তাই না? আপনি কি করলেন? এটাকে 5 দিয়ে আগে গুণ করছেন না, এখন 6 দিয়ে যদি গুণ করেন, তাহলে দেখেন 5 আর 2 7, 5 দিয়ে আগে গুণ করছেন, 5 দিয়ে গুণ করার ফলে যে সমষ্টি পাইছেন, 6 দিয়ে গুণ করার কারণে এই সমষ্টিটা কিন্তু 7 পরিমাণ বাড়বে। কয় পরিমাণ বাড়বে? 7 পরিমাণ বাড়বে। কেন 7 পরিমাণ বাড়বে? তাকান, 7 পরিমাণ বাড়বে। কেন 7 পরিমাণ বাড়বে? কারণটা দেখেন, 5 আর 2 হচ্ছে 7, ওই জন্য ওই 7 পরিমাণ বাড়বে। তাহলে এবার আসেন, আপনি 7 পরিমাণ বাড়বে, আর আপনার
এইখানে গ্যাপ কত ছিল সেটা একটু দেখে নেন। 35 আর 35 এখানে আছে 7 কমা দিলেন 35 থেকে, তাহলে 28 বছর গ্যাপ আছে এখনও। 28 বছর গ্যাপ আছে এই সেক্টরের মধ্যে, 28 বছর গ্যাপ আছে এখনও। কোথায় যাওয়ার জন্য? এই 70 বছরে যাওয়ার জন্য। তাহলে 28 বছর মানে 4টা 7 গ্যাপ আছে। তার মানে এই অনুপাতটাকে আপনি আগের বার যত দিয়ে গুণ দিয়েছিলেন, ভালো করে খেয়াল করেন, সবার বুঝতে হবে এমন না, পারলে খুবই ভালো, আর অনেক বড় বড় জিনিস ছোটো ছোটো হয়ে যাবে। না পারলে যে অসুবিধা হবে তা কিন্তু না। হয়তো আপনি ফার্স্ট সেকেন্ড হবেন না, কিন্তু আপনি চান্স পাবেন, টেনশন করেন না। যেহেতু অর্ডিনারি নিয়মটা সবাই পারেন, আমি সেটাতে যাচ্ছি না। তাহলে অবশ্যই আগেরবার যেহেতু 5 দিয়ে গুণ করেছিলেন, তখন সমষ্টি 28 গ্যাপ পড়ছে। তাহলে এবার 28 গ্যাপ মানে হচ্ছে 4টা 7 গ্যাপ পড়ছে। আর এখানে যে সংখ্যাটা দিয়ে গুণ দিচ্ছেন এটাকে মাল্টিপ্লায়ার বলে। এই মাল্টিপ্লায়ারটা যদি আপনি 1 বাড়ান তাহলে 7 বাড়ে। তাহলে অবশ্যই আপনাকে যেহেতু 4টা 7 গ্যাপ আছে, তাহলে 4 পরিমাণ বাড়াতে হবে মাল্টিপ্লায়ারটাকে। অর্থাৎ আগেরবারে যে 5 মাল্টিপ্লায়ার ছিল, সেই 5 মাল্টিপ্লায়ারটাকে এখন 5 আর 4 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে। সো আসেন 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 9 দিয়ে আগে গুণ করে নিন। 9 দিয়ে গুণ করলে 5 9 45। 45। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি বোঝার জন্য। 45 পরীক্ষা হলে আপনার কালার চেঞ্জ করার দরকার নেই। 5 9 45, আর 5 দিয়ে আবার গুণ করলে 5 দুগুণে 10। আপনি এটা মিলানোর দরকার নেই, তবু মিলিয়ে দেখে নিতে পারেন যে আপনার কনফিউশনটা যেন দূর হয়ে যায়। 45 আর 10 কত হয়? 5 9 45 আর 9 দুগুণে 18 স্যার, সরি 9 দুগুণে 18। এটাকে 9 দিয়ে গুণ করতেছি, 5 9 45 আর 9 দুগুণে 18। তো 18 আর 45 আর 14, ওই যে 7 দুজনের 14। তাহলে 14 আর 18 কত হয়? 14 দুগুণে 28 32। 7 দুগুণে 14 আর 5 9 হচ্ছে 45। আচ্ছা ফাইন, আসতেছি। এখানে 14 আর 18 আপনি যোগ করলেন, যোগ করার পরে সামথিং ইজ রং ওভার দেয়ার। 7 বছর পূর্বে 7 দুগুণে 14ই তো যোগ হবে। জাস্ট এ মিনিট, অঙ্কটাতে কোনো প্রবলেম আছে কিনা একটু দেখে নিচ্ছি। তাদের অনুপাত কত ছিল? আচ্ছা ঠিক আছে, একটু যোগ করে দেখি তো। কোথায় যেন একটা ওয়েদার দেয়ার ইজ এ বিগ প্রবলেম, মানে ডাটার মধ্যে কোথাও একটু কম বেশি আছে হয়তো, যে কারণে ভগ্নাংশ দেখা যাচ্ছে। তারপর ঠিক করে দিচ্ছি দেখি। 45 আর 18 যোগ করলে হচ্ছে 8 5 13 4, হয় না? 5 9 45 না, মাল্টিপ্লায়ার ভুল করলাম না তো? আপনারা বলেন তো। ও আচ্ছা, আপনারা তো এখানে নাই। আচ্ছা আসেন, এখানে হচ্ছে 45 আর হচ্ছে 14, যোগটা করেই ফেলি তাহলে ক্লিয়ার হচ্ছে। 45 যোগ হচ্ছে 18 যোগ হচ্ছে 14, মানে 70-এর কাছাকাছি যাচ্ছে কিনা তাহলে বুঝবো যে কোথাও ডাটা মিস্টেক আছে কিনা। 8 4 12, 12 আর 5 17, 7 হাতে রইল 1, ঠিকই আছে। 4 আর 1 5, আর 1 6, আর 1 7 বছর বেশি হচ্ছে না? তাহলে আগে কি 5 দিয়ে গুণ করেছিলাম না? 5 আর 5 বছর, একটা মাল্টিপ্লায়ার বেশি হলো কেন? 4 না 28। আচ্ছা, মাল্টিপ্লায়ার একটা বেশি হচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছি কোন জায়গায় বেশি হচ্ছে। একটা মাল্টিপ্লায়ার বেশি হচ্ছে, ওকে। সো বুঝতে পেরেছি, কথা বলতে বলতে একটা জায়গায় কম বেশি দিয়ে ফেলেছিলাম, সমস্যা নেই। 8 দিয়ে গুণ করেন, 5 8 40, ওই কী হলো এটা আবার, 5 8 40 আর 8 দুগুণে 16। এখন এটার সাথে 14 যোগ করেন, 30 হবে। এই যে 7 7 আর 7 30 হবে, 30 আর 4 70, মানে 40 70। তাহলে তাদের বয়স এটা ছিল। আপনি মিলায় দেখতে পারেন। যেমন আমরা এখন এই অঙ্কটার ভিতরে উদ্দেশ্যমূলকভাবে আমরা দেখলাম যে আমরা যদি এটা না মিলাইতাম তাহলে কিন্তু ভুল থেকে যেত। সো মিলায় একটু দেখলে আপনার কনফিডেন্সটা বাড়বে, ভুলটা থাকবে না। সো সবসময় যে ভুল থেকে খারাপ কিছু আসে তা কিন্তু না, মাঝে মাঝে ভুল থেকে ভালো কিছু আসে। সো হইল, অঙ্ক কিন্তু খুব ছোট্ট, মানে আমি কথা বলতেছি এবং সময় নিচ্ছি কেন, কারণ আপনারা যাতে একটু ইজি হতে পারেন, এই আর কিছু না। তো 40 এটা মিলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? এটার সঙ্গে দিয়ে দেবেন যোগ 5, শেষ 45 যোগফল
21। তো 15 অনুপাত করলে 21 7, 15:7 বয়সের অনুপাত চাইছে অ্যান্সার, এইটা অ্যান্সার। তাহলে কি করলাম স্যার? আসেন, ইন সামারি, আপনি প্রথমে একটা অনুপাত পাইছেন, ওই অনুপাত থেকে পিতা পুত্রের একটা কত মাল্টিপ্লাই করলে পিতার বয়সটা ফিট করে। পুত্রের বয়স তো অনেক কিছু হইতে পারে, ছোটো হইতে পারে, অনেক বড় হইতে পারে, কিন্তু পিতার বয়স তো একটা হইতে হবে। তো পিতার বয়সের রেঞ্জের ভিতরে আগে যান। তো যাওয়ার পরে প্রথমে আমি দেখলাম পিতার এটাকে 5 দিয়ে গুণ করলে বয়সের রেঞ্জে আমার হচ্ছে 25 আসে, আর এটা পিতার বয়সের রেঞ্জে পড়ে, পিতা পুত্রের শুভঙ্কর ফাঁকি। আচ্ছা, তো 5 দিয়ে গুণ করলে 10 হয়, কিন্তু এইটা হিসাব করলে এইটা মিলে না। কেন মিলে না? 25 বছর আর 10 বছর, যেহেতু 7 বছর পূর্বে, তাহলে 7 দুগুণে 14 বছর আরও অ্যাড হবে, তো যোগ করলে এটা হয় না। তো 14 বছর যোগ করলে এটা হয় না, 35 থেকে 14 বাদ দিতে হবে, তাই তো এইখানে মিস্টেকটা ছিল। আচ্ছা, তো পরে আপনি এখানে আরও 3 বাড়া দিলেন মাল্টিপ্লায়ারটাকে, 5 আর 2 7, এইটা প্রতিবার এক মাল্টিপ্লায়ার 1 বাড়ালে 7 বার, তো 3 বাড়া দিলেন, 5 আর 3 8 করলেন, 8 করলে 5 আর 40, আর ওই 8 দিয়ে গুণ করলেন এই 2কে, তাহলে 8 দুগুণে 16, তারপরে উভয়ের সাথে 5 বছর যোগ করে, এটা বর্তমান বয়স। তার প্রমাণ হচ্ছে এটা আর এই 7 বছর পূর্বের কারণে 14 যোগ করলে মোট বর্তমান বয়সটা 70 সঙ্গে মিলে। এটা বর্তমান বয়স না, এটা 7 বছর পূর্বের বয়স। আচ্ছা, সো মিলে। তাহলে বুঝতে পারতেছেন ব্যাপারটা কী হচ্ছে? তাহলে এখানে কি দেখলেন? আপনি দেখতে পেলেন যে এখানে 5 বছর পরে বয়সের অনুপাতটা আপনি বের করে ফেলতে পারলেন। এই মাল্টিপ্লায়ার অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে, আপনি 5 দিয়ে গুণ করার পরে এটা পেয়েছেন, তাহলে এখানে 35 হয়, 35-এর সঙ্গে 35 এখান থেকে বাদ দিলে 35 থাকে, সেখান থেকে আরও 7 দুগুণে 14 বাদ দিতে হয়, তাহলে 21 বছর আপনার একটা গ্যাপ পড়ে, 21 বছর একটা শর্টেজ থাকে। ওই 21 মানে হচ্ছে এটা দিয়ে মাল্টিপ্লায়ার 1 বাড়ালে 7 ক্লিয়ার হয়, তাহলে 7 বছর ক্লিয়ার হয়। তাহলে 21 মানে 3টা 7 আছে, সেই জন্য মাল্টিপ্লায়ারটাকে 3 বাড়াতে হবে। এই জায়গায় আমরা কথা বলতে মিস্টেক করে ফেলছিলাম আর কি। তো 3 বাড়াতে হবে, ওই জন্য আগে যেহেতু মাল্টিপ্লায়ার 5 ছিল, এখন 3 যোগ করলে 8 হলো। এই 8 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পাওয়া যায়, পরেরটা চেক না করলেও হয়, কিন্তু চেক করলে ভুল থাকলে ধরা পড়ে যায়, যেমনটি একটু আগে হলো। আচ্ছা, ক্লিয়ার? সবার ক্লিয়ার? তাহলে এইভাবে করে আপনি কিন্তু খুব দ্রুত করে ফেলতে পারেন। সো জাস্ট এই ক্যালকুলেশনটা করবেন, মাল্টিপ্লায়ারটা অ্যাডজাস্ট করে বাড়াই দিবেন, বাড়াই দেওয়ার পরে তারপরে যেটা আসবে সেটা বর্তমান বয়স, যেহেতু 5 বছর পরে চাইছে, তাহলে 5 বছর অ্যাড করে দিয়ে অনুপাত করে দেবেন, শেষ। চলে আসেন পরের স্লাইডে। ওমা, 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। আচ্ছা, আসেন। তো কী হলো? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3, সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি নির্ণয় করো। XY ধরে তো পারেন। এই 18-র একটা আগের লেকচারে স্থান বিনিময়ের একটা কি বলছিলাম, একটা ফান্ডা বলছিলাম। এই ফান্ডাটা কী হয়, যে এই অঙ্কতে যে পার্থক্য থাকবে তাকে যদি 9 দিয়ে ভাগ করে, সংখ্যা দুইটার স্থান বিনিময় করার পরে সংখ্যা দুইটার যে পার্থক্য থাকে তাকে 9 দিয়ে যদি ভাগ করেন, অলওয়েজ কী পান? যে সংখ্যাটা পান সেটা হলো অঙ্ক দুইটার ডিফারেন্স। এইবার তার মানে একটা অঙ্ক যদি 1 হয়, আরেকটা অঙ্ক হবে 3, এই 2 বাড়বে, এই তো। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3। তো অঙ্ক দুইটা কী হবে? অঙ্ক দুইটা প্রথমে ধরলেন যে ঠিক আছে, বেশিক্ষণ ধরতে হবে না, একটা অঙ্ক যদি 1 হয়, একটা হবে 3। এখন সংখ্যাটির সাথে 18 যোগ করলে, তার মানে যোগ, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, যোগ করলে 18 যোগ করলে তার মানে কি, যেই সংখ্যাটা বর্তমানে আছে সেটা ছোট, 18 যোগ করলে সংখ্যাটা স্থান বিনিময় করে বড় হয়, বুঝতে হবে। আচ্ছা, বড় হয়, তাহলে কি হচ্ছে? তাহলে ছোট সংখ্যা যেহেতু, তাহলে অবশ্যই দশকের অঙ্কে ছোটটা আছে আর এককের অঙ্কে বড়টা আছে, তার মানে সংখ্যাটা এরকম হইতে পারে। প্রথম ধারণা আপনার এরকম হইতে পারে। তাহলে 1-3 যদি হয়, ভালো করে শুনেন কিন্তু, মনোযোগ দিয়েন। 1-3 যদি হয়, তাহলে 1-3 গুড। 1-3 হলে এদের গুণফল দিয়ে 13কে ভাগ দিবেন, সংখ্যাটিকে 13কে ভাগ যে কী বলছে,
অঙ্ক দুটি সংখ্যা অঙ্কদের গুণফল দ্বারা ভাগ করলে অঙ্কদের এই যে একটি সংখ্যাকে অঙ্কদের গুণফল দ্বারা, তাহলে 13কে এই দুটোর গুণফল দিয়ে ভাগ করলে 3 হয় না। চলে আসেন, তাহলে এটা 2 আর এটা হচ্ছে 4, 24কে ওই পাশে লিখি না, তাহলে সুবিধা হয়। 24কে তাদের গুণফল দ্বারা 4 দুগুণে 8 দিয়ে ভাগ করলে 3 হয়ে যায়। তাহলে সংখ্যাটি নির্ণয় করো, অঙ্ক বিনিময় করো, সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি 24 স্যার, সংখ্যাটি 24 অ্যান্সার। এবার আপনি XY ধরে করেন। আচ্ছা, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 650 বর্গমিটার। ওই দুটি বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে বর্গক্ষেত্র দুটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, এখানে এই জায়গায় একটা ফাঁকি দেখা যাচ্ছে। আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল হচ্ছে এত। তো এই মামুকে আগে উৎপাদক বিশ্লেষণ করে নেন। কেন করবেন একটু পরে বলতেছি। এই কত দিয়ে ভাগ যায় রে? 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না। আচ্ছা, 4 দিয়ে, 3 দিয়ে কেমনে ভাগ যায়? হিসাব করে কেমনে? এই অঙ্কগুলোর সবগুলোর সমষ্টি করবেন। যেমন 3, 2, 3, যেমন 3, 2, 3 সবগুলোর সমষ্টি 3, 3, 6, 2, 8, 8 যখন এক অঙ্কে চলে আসবে এই সমষ্টিটা 3, 2, 5 আর 2 হচ্ছে 3, 3, 6 আর 2, 8। যখন 8 করলেন, এই 8 তো 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য না। 4 দিয়ে ভাগ যাবে না, যেহেতু 2 দিয়ে যায় নাই। 5 দিয়ে যাবে না, লাস্টে 5 বা 0 নাই। 6 দিয়ে যাবে না, যেহেতু 3 দিয়ে যায় নাই। 7 দিয়ে আসেন, 7 দিয়ে ভাগ যাওয়ার একটা কৌশল আছে, সেটাতে যাবো না, কারণ ওটা ঝামেলা ফুটলো। ভাগ করে দেখি। 7, 4, 7, 28, 4, 43, 7 দিয়ে 43 ভাগ যায় না, 6, 7, 42, 7 দিয়ে চালে যাবে না, 8 দিয়ে যাবে না, যেহেতু এটা বিজোড় বা 2 দিয়ে যায় নাই। 9 দিয়ে যাবে না, যেহেতু 3 দিয়ে যায় নাই। 10 দিয়ে যাবে না, লাস্টে 0 নাই। 11 দিয়ে যাওয়ার একটা কৌশল আছে, সেই কৌশলটা হচ্ছে জোড়গুলোর যোগফল আর বিজোড়গুলোর যোগফল, বিজোড় অঙ্কগুলোর যোগফল, তাদের পার্থক্যটা 11 দ্বারা বিভাজ্য হইতে হবে। আচ্ছা, ফাইন। তো সেটা তো হচ্ছে না। 3, 3, 6, তার থেকে 2 বিয়োগ দিলে থাকে হলো 4। এটা 11 দ্বারা ভাগ যাওয়ার কোনো স্কোপ নাই, বুঝছেন তো? 12 দিয়ে যাবে না, 12 জোড়, 2 দিয়ে যায় নাই, তাহলে 12 দিয়ে যাবে না। 13, একটু মজা করতেছি আর কি, কোনো কিছু না। 13 দিয়ে, 13 দুগুণে 26, 8 আরও 6 লাগে, 6 63 থাকে, তাহলে 63কে তো 13 দ্বারা ভাগ যায় না। 5 13 65, তাহলে 13 দিয়ে যাবে না। 14 দিয়ে যাবে না জোড়, 15 দিয়ে যাবে না, যেহেতু 3 দিয়ে যায় নাই বা 5 দিয়ে যায় নাই। সো 16 দিয়ে যাবে না জোড়, 17 দিয়ে, কুচকুচ কোথায়? তাহলে আসেন দেখি তো, 32, 3, 17 এইভাবে ভাগটা করি বোঝার জন্য। যেহেতু 17 দিয়ে ভাগ গেলে আরেকটা যে উৎপাদক থাকবে সেটা মৌলিকই থাকার সম্ভাবনা বেশি। কেন বলেন তো? কারণ এটা দেখা যাচ্ছে 17 স্কোয়ারের কাছাকাছি মনে হচ্ছে। যেহেতু 17 স্কোয়ারের কাছাকাছি, এই কথাগুলো বলার জন্যই কিন্তু অঙ্কগুলো দেওয়া। যেহেতু 17 স্কোয়ারের কাছাকাছি আছে, তাহলে 17 স্কোয়ার, তার মানে একটা 17 হইলে আরেকটা 18 হবে না। কেন হবে না? 17 তো না, কারণ এটা 17 স্কোয়ারের চেয়ে একটু বেশি আছে, কিন্তু আরেকটা 18 হবে না। কেন হবে না? যদি 18 হয়, তার মানে অবশ্যই সংখ্যাটা 18 দ্বারা বিভাজ্য। আর 18 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে 2 দ্বারা বিভাজ্য হইতো। সেই জন্য মৌলিক কোনো সংখ্যা হওয়ার সম্ভাবনাই বেশি, এবং 17-র কাছাকাছি সেই মৌলিক সংখ্যাটা হওয়ার কথা। তো ভাগ করে দেখি। 17 একে 17, আল্লাহ পাক ভালো জানে কী হবে। 17 দুগুণ তো 34 হয়, মিলবে না। আচ্ছা, তাহলে এখানে থাকলো 15, 15, তাই না? 7, 5, 12, 1, 2, 15, ঠিকই আছে। এবার এটা 9 10 90, 19 দিয়ে ট্রাই করতেছি আর কি, মানে এখানে 9 ধরে করতেছি। 9, 7, 9, 63, ইয়া মিলছে স্যার, 153 মিলে গেছে। তার মানে 17 19, যেরকম আশা করছি সেরকমই হয়েছে স্যার, মুখস্থ করি না কিন্তু স্যার। আচ্ছা, তাহলে হলো এইটা আর এইটা। তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে বর্গক্ষেত্রের দুইটা বাহু
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গমিটার, দুটি বর্গক্ষেত্র কী জানি ছিল, অঙ্কিত বলে গেছি, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 650 মিটার। আচ্ছা, ওই দুটি বর্গক্ষেত্রের বাহুদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গমিটার হলে বর্গক্ষেত্র দুটির প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য কত? তো বাহুর দৈর্ঘ্য তো বোঝা গেছে 17 আর 19, মোটামুটি নিশ্চিত। আর যদি 17-19 না হয় তাহলে 1 আর 323, ঠিক আছে? তো 1 আর 323 হতে পারে অথবা 17-19 হতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে যে 1 আর 323 অথবা 17 আর 19 এটা কোনটা হবে? যেহেতু আপনি কষ্ট করে এতদূর পর্যন্ত আসছেন, আপনি এটার স্কোয়ার আর এটার স্কোয়ার যোগ করে এটা দেখতে পারেন। তাহলে 17 স্কোয়ার কীভাবে নির্ণয় করে? অঙ্ক কিন্তু এত বড় না, আমি একটু ধীরে ধীরে মজা করে করে করার চেষ্টা করতেছি। 17 7 7 49 9, হাতের হলো 1, এই 49 হাতে 1 থাকে কেমনে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 4, 7 2 14 আর 4 এটা হয়, হাতে 1 থাকে, আর 1-এর স্কোয়ার হলো 1, 2, আর 19-এর স্কোয়ার, এটা তো আপনারা জানেন 20-এর স্কোয়ার থেকে কীভাবে 2n - 1টা মাইনাস করে দিতে হয়, সেটা দিয়েও কিন্তু করা যায়। সো যাচ্ছি না সেটাতে, 19-এর স্কোয়ারই করবো। 9 নং 81 1, 9 আর 1 10-এর 0, এটা 0টা মিলতেছে। আচ্ছা, 9 নং 81 1, হাতের হলো 8, 9 2 18 আর 8 26-এর 6, হাতের হলো 2 3। তো 9 আর 1 10-এর 0, হাতের হলো 1, 8 14 আর 1 15 5, হাতের হলো 1 3 3 2 5 আর 1 6। এইটা অ্যান্সার আর এইটা অ্যান্সার স্যার, অ্যান্সার। সো চেকড। চলেন পরের স্লাইডে। ওকে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গমিটার, অপর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ অপেক্ষা যথাক্রমে 4 মিটার এবং 1 মিটার বেশি এবং ক্ষেত্রফল 50 বর্গমিটার। প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল মামু থাকলে এটাকে আগে উৎপাদক করে নেবেন। 2 2 2 3 3 আর 24, ঠিক আছে? সামনে একটা 1 দিতে ভুলবেন না। আচ্ছা, তাহলে কী করলেন, দিলেন অপর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 মিটার বেশি অপেক্ষা যথাক্রমে 4 মিটার ও 1 মিটার বেশি। আচ্ছা, এখন এখানে 8 আর 4 যদি 12 করেন, 12 ইন্টু, মানে ধরলাম যে দৈর্ঘ্য এত আর প্রস্থ এত, তাহলে 8 আর 4 12। ওই এই যে উৎপাদকগুলো করতেছি না, আগের অঙ্কটা তো করলাম, এই যে এটার উৎপাদক করলাম, দুইটা উৎপাদক। এটা কিন্তু মিডিল টার্মে, যেহেতু দ্বিঘাত সমীকরণ মিডিল টার্মে, কিন্তু এই মিডিল টার্ম করার সময় কিন্তু আপনার এই উৎপাদকগুলো করতে হবে আলটিমেটলি। সো আপনি অতিরিক্ত কিছু অঙ্ক করতেছেন, প্লাস মিডিল টার্মে গিয়ে এই উৎপাদকটা তো আপনার করতেই হচ্ছে, এইটা বলতে চাচ্ছি আর কি। সো এইটা আপনার করতেই হতো মিডিল টার্ম করার সময়। এখন দেখেন 2 2 2, 3টা 2 আছে, তো 8 হলো এটা, 8-এর সঙ্গে আপনি যে 4 মিটার বেশি দৈর্ঘ্য আর প্রস্থটা 1 মিটার বেশি, তাহলে 4 4 বরং 48, এটা হয় না। তাহলে একটা কাজ করেন, 3 2 6 করেন, যেহেতু এটা রাউন্ডেড ফিগার দেখা যাচ্ছে, 3 2 6 করেন, একটা হলো 6, একটাকে ধরলেন 6 আর প্রস্থটা ধরলেন 4, তাহলে 6 তাকে কি করলেন 4 পরিমাণ বাড়াইলেন, তাহলে 6কে 4 পরিমাণ বাড়ালে 10 হয়, আর 4কে 1 পরিমাণ বাড়ালেন তাহলে 5 5 10 50, এইতে হয়ে গেছে স্যার। তার মানে প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, এইটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তার মানে দৈর্ঘ্য প্রস্থ, এই দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে দৈর্ঘ্য হলো 6 আর প্রস্থ হলো 4, অ্যান্সার। একটু বুদ্ধি করেন, একটু চেষ্টা করেন, দেখেন এখনই সব পারতে হবে এমন না, আপনি না পারলে XY ধরে করবেন, কোনো সমস্যা নেই। একটি আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 সেন্টিমিটার, মানে দুইটা কর্ণ আছে এবং পরিসীমা আছে, তাহলে অর্ধ পরিসীমা একটা কর্ণ থেকে 4 সেন্টিমিটার বেশি হবে, এটার অর্ধেক হবে, যেহেতু পরিসীমা অর্ধেক করলেন কর্ণর সংখ্যা অর্ধেক করে নিলেন, তাই বাকিটাও অর্ধেক হবে। তাহলে একটা পরিসীমা হচ্ছে এতটুকু আর কর্ণ হচ্ছে এতটুকু, আর আরেকটা মানে অর্ধ পরিসীমা আর কি, এই যে এতটুকু, এটা যোগ এটা, আর কর্ণ হচ্ছে এটা, বাকি পরিসীমাটা এইটা আর এটা, কর্ণ হচ্ছে এখান দিয়ে, তো লাগবে না,
ক্ষেত্রটির ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে তার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, ক্ষেত্রটির ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের পরিসীমা দৈর্ঘ্য প্রস্থ এত মিটার বেশি। আচ্ছা ফাইন, ক্ষেত্রটির ক্ষেত্রফল এত বর্গমিটার তার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলটা অর্ধেক হবে, কারণ নিচের ক্ষেত্রফলটা তো বাদ দিছি, এখানে তো একটা ক্ষেত্রফল আছে, তাহলে ক্ষেত্রফলটা তাহলে 24 হবে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 24, এটা বোঝা গেছে। আচ্ছা, আর কি বলছে, দৈর্ঘ্য যা আছে আর প্রস্থ যা আছে, সেন্সটা বলতেছি, এইটার স্কোয়ার আর এইটার স্কোয়ার, সরি এইটা আর এটা যোগ করলে এইটার চেয়ে এটা মানে এটার সঙ্গে 4 যোগ করলে এটার সাথে এখান থেকে এই পর্যন্ত এটার সাথে 4 যোগ করলে ওইটা হয়, ওই এটার আর এটার যোগফলটা হয়। তো ঠিক আছে, বুঝছি। তার মানে এইটার আর এটার যোগফল যা আছে তার থেকে 4 কমালে আমার এটা এই দৈর্ঘ্যটা আমার আসে। আবার এটা গুণ করলে কি হয়, তাকে হাফ করলে, গুণ করে হাফ করলে আমার 24 হতে হবে, বা এটা সরাসরি গুণ করলে আমার 48 হবে, একই কথা। তো এটা কী করা যায় বলেন তো একটু। আচ্ছা, একটি আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি, এটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন আপনি কি করবেন, 8 মিটার বেশি আছে, পরিসীমা দেওয়া আছে এত। আচ্ছা আসেন, আপনি পিথাগোরিয়ান পেয়ার খুঁজতে থাকেন। কেমনি পিথাগোরিয়ান পেয়ার খুঁজবেন আপনি একটু দেখেন। ধরেন এটা 3 আর এটা হলো 4, তাই না? ধরেন 3 আর 4, তো 3 আর 4 যদি হয়, কেন পিথাগোরিয়ান পেয়ার এই জন্য বলতেছি, দেখেন এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা, পিথাগোরিয়ান জোড় এই সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা। কি, এই 8 কিন্তু হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে 8 যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে একটু খেয়াল করেন, 8 কিন্তু পূর্ণ সংখ্যা, তার অর্ধেকও পূর্ণ সংখ্যা। সো আপনার এই কর্ণটা কিন্তু পূর্ণ সংখ্যায় আছে। কেন পূর্ণ সংখ্যায় আছে বলা যাচ্ছে না, পূর্ণ সংখ্যায় আছে, কিন্তু আপনি দেখেন এইটা আর এইটা যা ধরছে, ক্ষেত্রফল যা ধরছে, তাতে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে এই প্রস্থটা আর এই দৈর্ঘ্যটা, প্রস্থ এবং দৈর্ঘ্য এই দুটা যদি পূর্ণ সংখ্যা হয়, এটা তাহলে পূর্ণ সংখ্যা, এবং সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রফলটাও পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা যদি না হইতো, তাহলে খুব বেশি সম্ভাবনা থাকতো যে এই দুটা গুণ করার পরে অবশ্যই ক্ষেত্রফলটা অপূর্ণ হইতো, ভগ্নাংশ হইতে পারতো। আচ্ছা, তাহলে আপনি মোটামুটি নিশ্চিত যে এটা পূর্ণ সংখ্যা দিয়ে দেওয়া আছে। আর ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো বেশিরভাগ যেটাতে ক্যালকুলেশনের ঝামেলা থাকবে সেটাতে শুধু ক্যালকুলেশনেরই ঝামেলা থাকবে, আর যেটা লজিকের ঝামেলা থাকবে সেটা শুধু লজিকের ঝামেলা থাকবে, ক্যালকুলেশনের ঝামেলা থাকবে না। সো এটা জেনারেল একটা সাইকোলজি আর কি প্রশ্নকর্তাদের। আচ্ছা, সো এখানে দেখেন, তার মানে কি সবগুলো পূর্ণ সংখ্যা এখানে। তাহলে যদি সবগুলো পূর্ণ সংখ্যা হয়, তাহলে অবশ্যই এইটার আর এইটার, দেখেন এমনভাবে আপনাকে পিথাগোরিয়ানটা নিতে হবে যে এইটার স্কোয়ার আর এটার স্কোয়ার যোগ করে রুট করলে যা হবে তা এটার সমষ্টির চেয়ে 4 পরিমাণ কম হবে। তো শুরু করেন, চলেন প্রথম পিথাগোরিয়ান পেয়ার। পিথাগোরিয়ান পেয়ারটা কীভাবে বাইর করা যায় সেটা নিয়ে একটু এই স্লাইডে কথা বলে নিচ্ছি। আমি আমার নিজের একটা উপপাদ্যের কথা আপনাদেরকে বলেছিলাম, উপপাদ্যের প্রমাণটা এখন দিচ্ছি না, উপপাদ্যটা একটু বলি। এই উপপাদ্যটা একটু বলেই এটা দরকার আছে উপপাদ্যটা, সো আমরা একটু বলে দিচ্ছি, সেটা একটু দেখেন। ধরেন এ হচ্ছে 2pq, হ্যাঁ 2pq, বি হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ছোট দুটোই ক্যাপিটাল হইতে হবে। আচ্ছা, কিউ স্কোয়ার, আর সি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন এবিসি কী জিনিস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু যদি সি স্কোয়ার হয়, তাহলে এবিসিকে এখান থেকে আপনি বাইর করতে পারবেন। এখান থেকে আরও অনেক কিছু বোঝায়, অনেকগুলো অনুসিদ্ধান্ত আছে আমার নিজেরই তৈরি করা অনুসিদ্ধান্তগুলো, সেগুলোতে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে গিয়ে বুঝি। আপাতত পিথাগোরিয়ান পেয়ারটা নিয়ে একটু আলোচনা করে দিব, যদিও এটা এখানে কাজে লাগতেছে না, এখানকার অঙ্ক হয়ে গেছে, কিন্তু যেহেতু প্রসঙ্গত পিথাগোরিয়ান পেয়ারটা একটু বলা দরকার, সেই জন্য একটু বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আসেন, ক্যালকুলেটর আলোচনা হলো আজকে পিথাগোরিয়ান পেয়ার নিয়ে, পিথাগোরিয়ান জোড় নিয়ে একটু আলোচনা হচ্ছে। সো আপনাদের কিন্তু ওরাল ক্যালকুলেশনে কিছু জিনিস আরও আছে, মৌখিক ক্যালকুলেশনে আরও কিছু টেকনিক আছে, সেগুলো কিছু কিছু আলোচনা হচ্ছে, আরও আলোচনা হবে। ওকে, পিথাগোরিয়ান পেয়ারটা একটু বলে দিচ্ছি। দেখেন 2pq, এখানে ধরেন আপনি
এই দুইটা পি আর কিউ যে ধরবেন ইচ্ছা মতো ধরতে পারবেন, কিন্তু পি আর কিউ আপনি চেষ্টা করবেন হচ্ছে সবসময় এরকম ধরার জন্য। ধরেন, আচ্ছা একটা ধরে আগে দেখাই। ধরেন পিকে 1 ধরলেন আর কিউকে আপনি 2 ধরলেন, সরি পিকে 2 ধরলেন আর কিউকে 1 ধরলেন। এটা বড় ধরেন, কারণ এখানে যেহেতু এটা পজিটিভ আছে, কিউটা নেগেটিভ আছে। সো এটা যদি 2 ধরেন আর এটা যদি 1 ধরেন, তো দেখেন কি হয়। 2 স্কোয়ার মানে 4, 2 1 আর এখানে 2, তার মানে 4। 2 স্কোয়ার মানে 4। তাহলে এর মান যদি 4 হয়, বি এর মান তখন ধরেন 2 স্কোয়ার আর মাইনাস হচ্ছে 1 স্কোয়ার, তাহলে 3 হয়, বি এর মান 3 হয়। আর তখন 2 স্কোয়ার ধরেন আর এখানে 1 স্কোয়ার ধরেন, তাহলে 5 হয় এটা। তাহলে 3 4, সেখান থেকে 5 আসে। দেখেন 3 স্কোয়ার 4 স্কোয়ার, আচ্ছা এই 4 স্কোয়ার 3 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। ঠিক আছে, এটাই বলতে চাচ্ছিলাম আর কি। তো ধরলেন কত ধরছেন, 1 আর 2 ধরছেন। এবার দুটো তো সেম ধরবেন না, কারণ এটা তো কখনোই ওইভাবে, এটারও কারণ আছে, কেন কারণ আছে পরে বলবো। তো দুটো সেম ধরবেন না। তাহলে 1 একটা ধরলেন, একটা ধরলেন 2। এবার একটা ধরেন 1, একটা ধরেন 3 ধরেন, কি হয় দেখেন, বুঝেন আর কি ব্যাপারটা। তারপর আপনার বাসায় চর্চা করেন। 3 স্কোয়ার 1 আর 3, 3 দুগুণে 6, তাহলে এটা হলো 6 আসে, তাই না? 1 আর 3 2 গ্যাপ ধরছেন, 1 আর 3, এটাকে ধরছেন 1, এটা ধরছেন, তাহলে 6 আসে। আর কি হয় দেখেন, 6 আসে। আর এখানে ধরেন 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 1 আর 3, হ্যাঁ 3 স্কোয়ার 9 আর 1, তাহলে 8, একটা থেকে 8, তাহলে 8 এটার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 আর 3, এটা হলো 10 স্কোয়ার। তো এটাকে ভালো করে তাকায় দেখেন, এটা কিন্তু ওইটাই। এখান থেকে জাস্ট আপনি যদি 2 স্কোয়ার একটা কমন নিতে পারেন, 2 স্কোয়ার কমন নিলে দেখেন 3 4 5 এটাই হয়। সেই জন্য 1 আর 3 নিলে আপনার কিন্তু এটা আসতেছে। তো এইভাবে আপনি যদি 2 আর 3 নেন, মনে করেন এইটা 3 নিলেন, এটা 2 নিলেন, তখনও কিন্তু আপনি পাইতে থাকবেন। এভাবে পিথাগোরিয়ান পেয়ারগুলো পাইতে থাকবেন। তবে এইটাকে বলে, এই পিথাগোরিয়ান পেয়ারটা পরস্পর অসহমৌলিক। এখান থেকে আর এখান থেকে কমন যায়, এটা থেকে এখান থেকে যায় না। পরস্পর সহমৌলিকগুলো আসার জন্য এই থিওরেমটাতে আপনি কখনোই জোড় পরিমাণ গ্যাপ দিবেন না, বিজোড় পরিমাণ গ্যাপ দিবেন। যেমন আপনি এটা 1 ধরলে এটা 2 ধরছেন, গ্যাপ হলো 1, জোড় পরিমাণ গ্যাপ দিবেন না। জোড় পরিমাণ গ্যাপ দিলে আপনার এরকম চলে আসবে। আরও কিছু কথা আছে, সেগুলো পরে বলবো, কিন্তু থিওরেমটা হচ্ছে মূলত, থিওরেমের জায়গাটা হলো এইটা হলো থিওরেমের জায়গাটা। ঠিক আছে, সো এটা নিয়ে চর্চা করেন, অনেক কিছু শিখে যাবেন। পরে আমি আরও ইন্টারমিডিয়েটে উঠলে আমি আরও অনেক কিছু বলবো। এবং ইন্টারমিডিয়েটে বহুপদী পড়ার সময় এই থিওরেমটা খুব একেবারে বাইবেলের মতো ওয়ার্ক করে, মানে খুব হেভি স্ট্রং ওয়ার্ক করে, যে আপনি যদি এটা জানা থাকে ওইখানকার অঙ্কগুলো খুব সহজে সহজ করে ফেলা যায়। যাই হোক, মনে করেন এটা আপনারা জানি না, এমনি একটু বললাম আর কি। আচ্ছা আসেন, এবার এখানে একটু আসেন। সেটা কি, এখানে দেখেন এটা হলো 4। আচ্ছা, বেশি ক্ষেত্রফলটি 48 বর্গমিটার হলে তার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, কী যেন কোথায় যেন ছিলাম, এখানে ছেড়েতে চলে গেছি। আচ্ছা অসুবিধা নেই। এটা আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদের দৈর্ঘ্য অপেক্ষা 8 মিটার বেশি এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে তার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আচ্ছা ফাইন। তো আমি ধরলাম প্রথম পিথাগোরিয়ান পেয়ার হচ্ছে আমার এইটা 3 4, এটা ধরলাম, তাহলে 3 ধরলাম, এখানে 4 ধরলাম, তাহলে এটা হবে 5। কিন্তু 3 আর 4 যদি আমি হিসাব করি, 3 আর 4 যদি আমি হিসাব করি, 4 আর 3 কত হয় 7, আর এখানে আছে হচ্ছে 5। ভালো করে তাকান, তাহলে গ্যাপ কিন্তু 5 আর 7-এর গ্যাপ কিন্তু 4 না, 2। তাহলে অবশ্যই এটা 3-কেও ডাবল করতে হবে আর ওখানে 4-কেও ডাবল করতে হবে। তাহলে 3-কে ডাবল করলে 6 হবে আর 4-কে ডাবল করলে 8 হবে। যারা জিনিসগুলো বুঝতেছেন বা বুঝতে চাচ্ছেন বা যারা এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করবেন, তাদের জন্য এই ক্লাসটা বেশি জরুরি। ঠিক আছে, সো তখন এখানে হবে হচ্ছে এটাও ডাবল হয়ে যাবে, তাহলে 5-এর ডাবল, অর্থাৎ এই কেসটা ঘটবে আর কি। আচ্ছা, এরকম আরও অনেক কেস আছে এখানে, হ্যাঁ, সেগুলো নিয়ে পরে আলোচনা হবে, এখন না। তাহলে 6 8 6 14 আর এই যে 4 গ্যাপ আছে, তার মানে আপনি নিশ্চিত থাকেন যে এটা 6 আছে, এটা 8 আছে। এবং এটা মিলানোর জন্য আপনি দেখেন 6 এটা 48, এই যে মামা এখানে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, সো আপনি বুঝলেন দৈর্ঘ্য আর প্রস্থ 6 আর 8, এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। ভাবতে পারেন যে আপনি
স্যার এত বড় একটা অঙ্ককে বাইপাস করলেন, কিন্তু এটাও কিন্তু খুব একটা কঠিন, মানে সহজ না, কিন্তু আসলে সহজ। পরে আলোচনা হবে, প্র্যাকটিস করে তারপর আলোচনা হবে। এটা আয়তাকার বাগানের পরিসীমা 56 মিটার, কর্ণ 20 মিটার। তো পরিসীমা 56, 56 অর্ধেক হলো 28, কর্ণ হচ্ছে 20 মিটার। তাহলে ব্যাপারটা এরকম, এটা হলো 20 আর এটার যোগফল হচ্ছে 28। ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? ওমা, তো আপনার দৈর্ঘ্য প্রস্থটা তো আগে লাগবে আর কি, তারপরে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পরে বাইর করেন। এইটা পিথাগোরিয়ান পেয়ারের সাথে মিলে, কোন পিথাগোরিয়ান পেয়ারের সাথে মিলে বলেন তো? 25, এই 5, এই দেখেন 5 একটা পিথাগোরিয়ান পেয়ার। পিথাগোরিয়ান পেয়ার ট্রাইয়ের একটা অংশ, পিথাগোরিয়ান ট্রাই মানে ত্রয়, বাম পাশের 2টা পেয়ার আর 3টা মিলে হচ্ছে ট্রয়। 1 2 3, 3টা মিলে হচ্ছে ট্রয়। সো এই পিথাগোরিয়ান পেয়ারের সাথে এটা মিলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। ঠিক আছে? সো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 স্কোয়ার। এইটা পিথাগোরিয়ান পেয়ারের সাথে আপনার কিন্তু মিলতেছে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 স্কোয়ার। ওকে, সো 5 স্কোয়ার এটা কিন্তু মিলতেছে এটার সাথে। কেন মিলতেছে? কারণ 5-এর গুণিতক আছে এখানে 20, তাহলে 4 দিয়ে এটাকে গুণ করতে হবে। 4 মানে 4-এর স্কোয়ার দিয়ে, তার মানে 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইখানে 16 দিয়ে গুণ আছে, 4 স্কোয়ার দিয়ে গুণ আছে, এইটাও 4 স্কোয়ার দিয়ে গুণ আছে, আর এইটাও 4 স্কোয়ার দিয়ে গুণ আছে। সবগুলো 4 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করা আছে, মাল্টিপ্লায়ার এটা। সমীকরণটাকে 4 স্কোয়ার দিয়ে বোথ সাইড গুণ করা হয়েছে। আচ্ছা, তাহলে 4 স্কোয়ার দিয়ে গুণ করা হয়েছে, ঠিক আছে? সো আপনি আসেন এখানে একটু দেখেন, সেটা হচ্ছে 4 স্কোয়ার দিয়ে গুণ করা হয়েছে। এখন 4 স্কোয়ার দিয়ে গুণ করা হলে তাহলে 3 4 12 হয়েছে আর 4 4 16 হয়েছে। তাহলে 12 আর 16 যোগ করলে দেখেন 28 হয় কিনা? একটা 12 একটা 16, ওই দেখেন হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে। ওরকমভাবেই ডাটা মিলানো থাকবে স্যার অঙ্কের মধ্যে। সো এটা 12, এটা হলো 16, বুঝছেন? এখন 12 আর 16 পেয়ে গেছেন। এখন 12 আর 16কে কী করতে হবে? গুণ করে এই বর্গক্ষেত্রের এক বাহু বের করতে বলছে। তাহলে 12 সমান সমান কত? 12 সমান সমান হচ্ছে 3 2 2 3 4 12, 16 হচ্ছে 2 2 2 2, এটা হলো 16। এখন আপনি আগে 3টা 2 এক পাশে নেন, 3টা 2 এক পাশে নেন, এইটা নেন, এটা নেন, কারণ এই পুরা জিনিসটা হচ্ছে এইটার এটার গুণফল, যা বর্গক্ষেত্রটা, যা হচ্ছে ক্ষেত্রফলটা। এখন এই ক্ষেত্রফলটাকে তো আপনি রুট করবেন, তাহলে এই 3টা 2 বাইর হবে আর √3 বেরোবে। এই যেহেতু √3 একটাই আছে, ওটা থেকে যাবে, আর এই 2টা জোড়া থেকে একটা বের হয়ে আসবে। সো মানে এই 2টা জোড়া না, মানে একটা জোড়া থেকে এক জোড়া থেকে একটা বের হয়ে আসবে। 3টা 2 মানে 8, তাহলে 8 √3 অ্যান্সার। চলেন, ভয় পাবেন না। আচ্ছা, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গমিটার এবং এর অর্ধপরিসীমা একটি কর্ণ অপেক্ষা 10 মিটার বেশি। ক্ষেত্রফল 300, তো 300 যেহেতু পাইছেন, এটাকে আগে ভাঙিয়ে ফেলেন। ক্ষেত্রফল তো দৈর্ঘ্যপ্রস্থ গুণ আছে, দৈর্ঘ্যপ্রস্থ অ্যাসিউম করার জন্য ভেঙে ফেলতেছি। 5 2 5 2, একটা শূন্যের জন্য 5 2, আর একটা শূন্যের জন্য 5 2 আর 3 থাকলো, এই ভেঙে ফেললাম। এর অর্ধপরিসীমা একটি কর্ণ অপেক্ষা 10 মিটার বেশি। এর অর্ধপরিসীমা, ও এটা তো ওই অঙ্ক দিচ্ছে স্যার। অর্ধপরিসীমা, এই যে অর্ধপরিসীমা 10 মিটার বেশি আছে, একটি কর্ণ অপেক্ষা 10 মিটার বেশি, এটার সঙ্গে প্লাস 10 হবে, তাহলে অর্ধপরিসীমাটা পাওয়া যাবে। তো অর্ধপরিসীমাটা কোথায় আছে? এই দুইটা, ওই যে মিডল টার্মের যে আপনি এই দুইটা গ্রুপে ভাগ করে যোগ করে দেখেন, ওইটা তো যোগফলটা যা আসবে তা এটার চেয়ে 10 বেশি হইতে হবে। আবার পিথাগোরিয়ান পেয়ারটাও, পিথাগোরাসটাও মিলতে হবে। আচ্ছা ফাইন, আসেন ওইটা কিন্তু ওই অঙ্কটাই, যেটা করা উচিত না আমার, তারপরেও একটা অঙ্ক একটু করলাম। সেটা হচ্ছে কি, দেখেন 5 5 যদি 25 হয়, আর যদি 3 2 6 2 12 হয়, তো 25 স্কোয়ার হচ্ছে 625, আর হলো 12 স্কোয়ার হচ্ছে 625, আর হচ্ছে 12 স্কোয়ার কত আসে? 144। আচ্ছা, নিতে পারেন।
তার চেয়ে আর একটু সহজ করে যদি আমরা করি, সেটা হচ্ছে এখান থেকে কত বেশি আছে স্যার? এটা 10 বেশি আছে, তাই না? এই মানে এইটার চেয়ে 10 বেশি আছে হচ্ছে এইটার আর এটার যোগফলটা, আর এটার স্কোয়ার আর এটার স্কোয়ার তো আছেই। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গমিটার এবং এর অর্ধপরিসীমা একটি কর্ণ অপেক্ষা 10 মিটার বেশি। অর্ধপরিসীমা হচ্ছে এইটা আর এটার যোগফলটা, কথাটা বুঝেন কিন্তু। আর এটা এই সেম অঙ্ক একটা করছি আগে, জাস্ট আপনার মিডল টার্মটা মিলানোটা ব্যাপার। তো এইটা আর এইটা মিডল টার্মটা আপনি করতেছেন না, আপনি শুধু এটা দিয়ে মিলাই দেবেন। এইটা আর এটা যোগ করে এটা যা আছে তার চেয়ে 10 মিটার বেশি হবে। আবার এটার স্কোয়ার করলে এটার স্কোয়ার করে এটার স্কোয়ার করে যোগ করে রুট করলে এটার সমান হবে, এটার সমান হবে, বা এটার স্কোয়ার সমান সমান এটার স্কোয়ার আর এটার স্কোয়ার যোগফল হবে। ওইভাবে মিলাইতে হবে আপনাকে। তো প্রথমে আপনি কি করলেন? প্রথমে আপনি মিলানোর চেষ্টা করতেছেন যে এইটার স্কোয়ার আর এটার স্কোয়ার করলে এটার স্কোয়ার হয়, এরকম একটা সংখ্যা আগে মিলানোর চেষ্টা করেন, স্কোয়ারটা আগে মিলানোর চেষ্টা করেন। তো ঠিক আছে, অসুবিধা নেই। আসেন, আপনি যদি ওইটা একটা মিলান, আরেকটা মিলাইতে পারেন, একটা সেট আরেকটা মিলাইতে পারেন, সেটাও কিন্তু খারাপ না। সেটা হলো এইটা আর এটা এমনভাবে করবেন যে ওই দুটাকে যোগ করলে আপনার এইটার মানে স্কোয়ারটা না মিললে তো আসলে এটা আপনি আনতে পারছেন না, কিন্তু জিনিসটা আমি বলি, এইটার স্কোয়ার আর এইটা আর এটা যোগ করলেন, যোগ করার পরে আপনি এইটাকে ওই যোগফল থেকে 10 ছোট হবে এটা। তো স্কোয়ারটা আগে মিলাই দেন। স্কোয়ারটা কীভাবে মিলাবেন? 12 12 144, 6 এটার সঙ্গে যদি এটাকে যোগ করেন, 6 25, 1 4 4 5 4 9 4 2 6 7, এটা 23, অবশ্যই এটা 7 7 49, 27 হয় কিনা দেখি আগে। 25 আর 27, 27-এর স্কোয়ার, 7 7 49-এর 9, হাতের হলো 4, 7 দুগুণে 14 দুগুণে 28 আর 4-এ 8 4 12, 27 আর 4 না, 7 7 49 6, আচ্ছা 7 7 49 ঠিক আছে, 7 7 49-এর 9, হাতের হলো 4, 7 দুগুণে 14 আর 7 দুগুণে 14 দুগুণে 28, 8 4 12, 32-এর 2, হাতের হলো 3, 2 দুগুণে 4 আর 3-এ 7, 729 হয় না? আচ্ছা, समझे बात। 5 5 25 আর 2 দুগুণে 4 আর এখানে হলো 3। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। আপনি একটা কাজ করেন তো, 5 দুগুণে 10, দুগুণে 20, 3 20 60, ওইটাতে যাবেন না। আসেন 3 দুগুণে 6, ক্ষেত্রফল তো এটাই ছিল, এটা ঠিক আছে। তাহলে 3 5 15, 5 দুগুণে 10, দুগুণে 20, 20 স্কোয়ার আসে 400 আর 15 স্কোয়ার আসে 625, এই 225, তাই না? এইবার আসে 625। ইয়া, এটা হচ্ছে স্কোয়ার সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে। আমি আপনাদেরকে এইভাবে করে করতে বলছি না, জিনিসটাকে খেয়াল করতে বলছি। স্পেশালি এই অঙ্কটা এইভাবে করে করবেনই না। আমার স্কোয়ার সম্পর্কে অনেক ভালো ধারণা আছে, অনেক অঙ্ক করাচ্ছে অনেকজনকে, চাকরির পরীক্ষা, এই পরীক্ষা, অনার্সের স্টুডেন্টদের অঙ্ক করা পেরেছে, যে কারণে আমার স্কোয়ার সম্পর্কে ধারণা আছে বলে আমি পারতেছি এটা। কিন্তু আমি আপনাকে মেথডটা বোঝানোর চেষ্টা করতেছি যে যদি সহজ কিছু এসে যায় আপনি এইভাবে করে চিন্তা করতে পারেন, যে একটা প্র্যাকটিস করে রাখেন, তাহলে আপনার ফার্স্ট সেকেন্ড হওয়ার সম্ভাবনাটাও থাকবে। আচ্ছা তাহলে কী হলো, আসেন তো দেখি। এটা ধরেন মিলে গেছে, একটা হবে 20, এই যে ধরেন এইটুকু হলো 20, তাহলে এটা হলো 20, আর এইটুকু হলো 15, এটা হলো 15, 3 5 15। এখন এইটা যদি আমি হিসাব করি, তাহলে এইটা হলো 15 স্কোয়ার যোগ 20 স্কোয়ার, এই যে এটা 15 স্কোয়ার যোগ ওইটা 20 স্কোয়ার, ওইটা 20 স্কোয়ার, আর এটা হলো 15 স্কোয়ার, ঠিক আছে? এই সো যোগ করার পরে এটা কিন্তু 25 স্কোয়ার, টাকা দেয়, এটা কিন্তু 25 স্কোয়ার। এখন তাকান 15 20 আর এটা হলো 25, হ্যাঁ 25, তাহলে এটা 35, তার চেয়ে 10 কম, এই 25-এর সঙ্গে 10 যোগ করলে এটা হয়, তার মানে 15 আর 20 হয়েছে। ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, ওই মিলছে, এই 15 আর 20, 15 আর 20 অ্যান্সার, এই দুটো হলো অ্যান্সার।
এই এই দুটো হলো অ্যান্সার। সো একটু এটা আসলে এইভাবে করা উচিতই না, আমি করতে পারি, ঠিক আছে, আপনিও করতে পারবেন। আপনি যখন পড়াবেন, আপনি যখন শিখবেন, আপনি যখন অনেক প্র্যাকটিস করবেন, আপনি যখন পিএইচডি করবেন, আপনি যখন ব্লাবলা। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 5 যোগ করলে যোগফল হবে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। স্থান বিনিময় করলে সংখ্যা যে পাওয়া যায় তা মূল সংখ্যাটি থেকে 9 পরিমাণ কম, তবে অঙ্ক দুটোর পার্থক্য আগে সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। 9কে আগে কি করবেন, 9 দিয়ে ভাগ করে দিবেন। কারণটা কি, আগের ক্লাস দ্রষ্টব্য, লেকচার 3, তাহলে এটা হবে 1। তার মানে অঙ্ক দুটার ভিতরে ডিফারেন্স আছে 1। এবার 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 5 যোগ করলে যোগফল হবে সংখ্যাটির 10 স্থানীয় অঙ্কের 3 গুণ। ভালো হয়েছে। এখন 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 5 যোগ করলে, তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একটা যদি 1 হয় তাহলে একটা 2 হবে, কারণ পার্থক্য তো মাত্র 1। তাহলে একটা হবে 1, আরেকটা হবে 2। কোনটা আগে কোনটা পরে এটা পরে বলতেছি। 2ও তো আগে হইতে পারে, তাই না? এটা কীভাবে বুঝবেন? 1 আর 2 পার্থক্য তো এখান থেকে বুঝছেন, এটা আগের ক্লাসে যারা করছেন তারা জেনে গেছেন যে এটা কীভাবে আসে, এটা কীভাবে ওখানে ব্যাখ্যা করা আছে। 1 আর 2, তো 1 আর 2 যদি হয় হবে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। আচ্ছা, 1 আর 2 দুইটা অঙ্ক, স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যাটি থেকে 9 কম সংখ্যা নির্ণয় করে। আচ্ছা ঠিক আছে, দশক স্থানীয় অঙ্কের 3 গুণ হতে হবে। আচ্ছা ফাইন, এই অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 5 যোগ করতে বলছে, তাই না? তাহলে 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, 3-এর সঙ্গে যদি আপনি 5 যোগ করেন তাহলে 8 হবে। 8 হইলে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। এই দুইটার 8 যে সংখ্যাটা আসলো, যোগফলটা আসলো, ওইটা কিন্তু 1 বা 2-এর কোনোটারই 3 গুণ না, সো এটা হবে না। তাহলে পরের অপশন 2, 3, পার্থক্য তো 1 হইতে হবে এখানে, বুঝছেন? 3 2 5, 5-এর সঙ্গে যদি আপনি 5 যোগ করেন 10 হবে। 10 কোনো সংখ্যার 3 গুণ হয় না, তাহলে হবে না। তাহলে একটা হবে 3, একটা হবে 4, একটা হবে 3, একটা হবে 4। ধরেন 4 আর 3 7, 7 5 12, এই 12 কিন্তু 4-এর 3 গুণ, তাহলে সংখ্যাটি হচ্ছে 4 আর 3। সংখ্যাটি নির্ণয় করো 43, অ্যান্সার। চলেন পরের স্লাইডে, এই স্লাইডটা পরে একটু টেনে দেখে নিন, বুঝবেন যদি আগের লেকচারগুলো ক্লিয়ার করে থাকেন। 8 বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের 8 গুণ ছিল। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 8 গুণ মানে কি? 8:1। 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, মানে 2:1। বর্তমানে কার বয়স কত? এটা 8 ইয়ার্স ব্যাক, -8 ইয়ারে, আর এটা হলো আফটার 10 ইয়ার্স প্লাস 10 ইয়ারে। আপনাকে বের করতে বলছে 0-তে, মানে বর্তমানে। আচ্ছা ঠিক আছে, যেহেতু ফিউচার আছে, পাস্ট আছে, আমি পাস্টটা নিয়ে শুরু করলাম। পুত্র 1 হলে পিতা 8, পুত্র 2 হলে পিতা 16, পুত্র 3 হলে পিতা 24। যৌক্তিক 24 হইতে পারে পিতার বয়স, তাহলে 24,3 পিতা পুত্র। 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। এই 8 গুণ ছিল, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। এখন এটার সাথে 10 বছর যোগ করেন, এটার সাথে 10 বছর যোগ করেন, এটা হবে 34, আর এটা হবে 10 বছর পরের তো না, 8, প্রথমে 8 যোগ করতে হবে। 8 যোগ করলে হচ্ছে, কারণ 8 বছর পূর্বে আছে তো, এখান থেকে এখানে যাবেন, তারপরে ওখানে যাবেন, তার মানে 18 বছর যোগ করতে হবে। 10 আর 18 বছর যোগ করতে হবে। তাহলে 18 যদি যোগ করেন, এটার সঙ্গে 18 যোগ করলে 21 হয়, আর এটার সঙ্গে 18 যোগ করলে 8 4 12 42 হয়। এটাই হয় অ্যান্সার। মানে এটা অ্যান্সার না, মানে এটা হচ্ছে 8 বছর পূর্বে এই অবস্থান ছিল, তাহলে 8 বছর পরে বর্তমানে কত হবে? 8। এই 24-এর সঙ্গে আপনার 8 যোগ করতে হবে, আর সেই সাথে 3-এর সাথে 8 যোগ করতে হবে। এটা বর্তমান, এটা হলো অ্যান্সার। এই 8 4 12 32, আর এটা হলো 8 3 11, অ্যান্সার। বুঝতে পারছেন তো কী করছি? যদি 24-এর 3 8 বছর পরে হয়, তাহলে 8 আর 10, মোট 10 বছর পরে
বর্তমান থেকে 10 বছর পরে 8 বছর যোগ করে আসে বর্তমানে আসবো, আরও 10 বছর যোগ করলে ফিউচারে চলে যাব। তাহলে এই 10 আর 8 18, এই 18 পরিমাণ যোগ করার পর কই গেল, হ্যাঁ 18 পরিমাণ যোগ করার পর এই যে 24-এর সঙ্গে 18 যোগ করছিলাম, এটা আমি মনে মনে করে ফেলছি আর কি, 18 আর 3-এর সঙ্গে 18 যোগ করার পরে এই অনুপাতটা এইটা হইতে হবে, এই অনুপাতটা এইটা হইতে হবে, এইটা হইতে হবে। সো যেহেতু এটা যোগ করে ওই অনুপাতটা হচ্ছে, তাহলে অবশ্যই 8 বছর আগে আপনি যে বয়সটা অনুমান করছেন, এই 8 বছর না 8 বছর, হ্যাঁ 8 বছর, 8 বছর আগে আপনি যে বয়সটা অনুমান করছেন যে পিতা এত পুত্র এত, সেটা ঠিক ছিল। তাহলে 8 বছর পরে তাদের বয়সটা কত হবে? 8 বছর পরে তো বর্তমান, ঠিক আছে, করবেন, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা কতবার পরস্পর ঠিক বিপরীত দিকে বসে, সময়গুলো বের করো। এটা স্যার অলিম্পিয়াড আকৃতির প্রবলেম। ইয়েস, ঠিকই আছে, অলিম্পিয়াড আকৃতির প্রবলেম। এটা উদ্দেশ্য ছিল না এখানে দেওয়ার, এমনি দেওয়া হয়েছে আর কি, এগুলো করার দরকার নেই, কিন্তু তারপর আমি একটু বলে দিচ্ছি যেহেতু দেওয়া হয়েছে। আসেন, ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা কতবার পরস্পর ঠিক বিপরীতে বসে? 12 ঘন্টার ডায়ালে 12:30 একবার বসবে। আগে হিসাবটা পড়ে সময়গুলো বের করো, হ্যাঁ এই সময়গুলো পরে বলতেছি। 12:30 একবার বসবে, 12:30 একটু পরে, ঠিক 12:30 বসবে না। এটা বুঝেন, কারণ এটা আমি আর বিস্তারিত যাচ্ছি না, আপনারা অনেকে অলিম্পিয়াড ফাইট করেন। 12:30 একটু পরে গিয়ে বসবে, ওটা বাইর করা যায়, ওই সময়টা বের করা যায়, কিন্তু সময়টা আপনি এক্স ধরে বের করবেন না। ওরা দিছে এক্স ধরে করার জন্য, আপনি এক্স ধরে বের করবেন না, অন্য একটা পদ্ধতি করবো আর কি। দেখেন, 12:30 একবার হবে, 12:30 একটু পর একবার হবে, 11:30 একটু পর, 12:30 একটু পর, 1:30 একটু পর, তারপরে 2:30 একটু পর, 3:30 একটু পর, 4:30 একটু পর, 5:30 একটু পর, 6:30 একটু পর, 7:30 একটু পর, 8:30 একটু পর, 8:30, 9:30 একটু পরে, 10:30 পরে। তো এইভাবে আপনি এটাকে 11 বার পাবেন। 11:30, 11:30 একটু আগে, সরি একটু তাড়াতাড়ি বলতে গিয়ে একটু একটু গ্যাঞ্জাম করছি। গ্যাঞ্জামটা কি বলি, 6:30, 5:30 একটু পর, এই পর্যন্ত একটু পর থাকবে। যেমন 12:30 একটু পর, 1:30 আর একটু পর, 2:30 আরও একটু পর, এইভাবে পর পর হইতে হইতে, পর মানে একটু দূরে, 3:30 আরও একটু পরে, এইভাবে যাইতে থাকবে। তো এভাবে 5:30 যখন বাজবে তার অনেক পরে হবে, এটা অনেক পরে হবে। মানে 5টা ধরেন, 5টা 5:30 যখন বাজবে, 5:30 বেজে প্রায় 6টার কাছাকাছি যখন বেজে যাবে, তখন একবার এক লাইনে আসবে আর কি। জিনিসটাকে একটু বুঝায় বললে এরকম হয়। ওই এটা কী হলো, এই আপনারা অনেকে অলিম্পিয়াড ফাইট করেন, এই জন্য শখ করে দেওয়া আর কি এটা। তো 5টার একটু পরে যখন এইখানে চলে আসবে, এটা 6-এর দিকে চলে আসবে, এই ঘন্টার কাঁটাটা যখন এই জায়গায় থাকবে, তখন মিনিটের কাঁটাটা এই জায়গায় থাকবে। এটা হলো 5টার অনেক পরে। এরপরে মানে 5:30 পরে, মানে 5টার পরে একবার হবে আর কি। 6টার পরে কখন হবে? 6টা বাজবে, তখন তো ঘন্টা কাঁটা এখানে থাকবে, এটা এখানে থাকবে। তো 6টা থেকে যখন সামান্য একটু এটা এদিকে সরবে, তখন এখানে চলে আসবে। তার মানে 6টার পরে একবার হবে, 7টার পরে একবার হবে, 8টার পরে একবার হবে, 9টার পরে একবার হবে, 10টার পরে একবার হবে, 11টার পরে কখন হবে? ঠিক 11টা বেজে সামান্য একটু দিক যাবে, এই অর্ধেকের কাছাকাছি যাবে, অর্ধেকও পার হবে না, অর্ধেকের কাছাকাছি যাবে, আর এই মিনিটের কাঁটাটা এখানে আসবে। 11টার পরে একবার হবে। তো মোট 11 বার কেন হচ্ছে? এইটার পরে একবার, এইটার পরে একবার, এইটার পরে একবার, 12টার পরে একবার, 1টার পরে একবার, 2টার পরে একবার, 3টার পরে একবার, 4টার পরে একবার, 5টার পরে একবার, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। তো কেন 11টা চোখ? ঘন্টা তো 12টা আছে। দেখেন বলি, 12টার পরে একবার গেল, এটা প্রথমটা। আচ্ছা, 1টার পর থেকে ধরেন, তাহলে 12টা পর্যন্ত হিসাব করতে আপনার সহজ হবে, আপনি মিস্টেক করবেন না।
এটা হচ্ছে আইকিউ এর ব্যাপার, আমি আস্তে আস্তে বলতেছি, কিন্তু আসলে বিষয়টা খুব সোজা। একটার পরে একবার এই কাঁটাটা এখানে আসবে, আর এখানে মিনিটের কাঁটাটা ঠিক এইদিকে একবার আসবে। আপনি কিন্তু XY ধরে অঙ্কটা করতে পারেন যদি অলিম্পিয়াডের অঙ্ক, ঠিক আছে। একটার পরে একবার, একটা থেকে একটু সামান্য বের হয়ে যাবে এদিকে, প্রথমে যখন একটা বাজবে, দুইটা, এই একটা ঘন্টা কাটা এখানে থাকবে, মিনিটের কাটা এখানে থাকবে, মিনিটের কাটাটা ঘুরতেই থাকবে, ঘন্টা কাটাটা একটু আগাবে, ঘুরতে 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 যখন অর্ধেক পার হয়ে যাবে তারপরে একবার গিয়ে মিলবে। তো একটার পরে একবার, দুইটার পরে একবার, তিনটার পরে একবার, চারটার পরে একবার, পাঁচটার পরে একবার, পাঁচটার পরেটা ঠিক ছয়টার কাছাকাছি গিয়ে হবে। তো ছয়টার পরে একবার হবে আবার। তো ছয়টার পরেরটা পাঁচটার পরে, এই যে এই পাঁচটার পরেরটা এখানে দেওয়া আছে। এবার যখন এই ছয়টা পার হবে, ছয়টা এখানে এটা চলে আসবে, তখন ওই ছয়টার পরেরটা এখানে তাড়াতাড়ি মিলে যাবে। এবার সাতটার পরেরটা, সাতটা যখন আবার এখানে আসবে, তো সাতটার পরেরটা একটু পরে হবে, আটটার পরে একটা হবে, নয়টার পরে একটা হবে, দশটার পরে একটা হবে, এবং 11টার পরে একটা হবে, 10টার পরে একটা হবে। দশটার পরেরটা কীভাবে থাকবে, এখানে থাকবে, একটু খেয়াল করেন খালি, আর কিছু না। এই 10টার এখানে থাকবে 10টা, আর 10টার পরে এখানে আরও ধরেন যে 20-25 মিনিটের কাছাকাছি একটু যাবে, এদিকে যাবে, এখানে কি একটা হবে, ওটা XY ধরে সময়টা বের করা যাবে। এরপর যখন 11টা পার হবে, তখন 25 মিনিটেরও একটু বেশি হবে, তারপরে এটা এক লাইনে আসবে। তারপরে যখন এটা 12টা পার হবে, বুঝেন, 12টা পার হবে, তখন 12:30টার দিকে একবার হবে। তাহলে একটার পরে একবার হবে, একটার পরে একবার, দুইটার পরে একবার, তিনটার পরে একবার, চারটার পরে একবার, পাঁচটার পরে একবার, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তো 12টা হওয়ার কথা। এখন দেখেন, আমরা 1 মিনিটে কাটার পরপর ঠিক বিপরীত দিকে বসে, একটা একদিকে যায় আর একটা আরেক দিকে থাকে, বিপরীত দিকে থাকে। আচ্ছা ফাইন। এখন এই বিপরীতটা সময়গুলো বের করতে বলছে, প্রত্যেক ঘন্টার পরে পরে একবার করে এটা হবে। আপনি যদি 12টার পর থেকে শুরু করেন, তাহলে আপনি 11টার পরে যখন যাবেন, 11টার পরে, 12টার পর থেকে শুরু করলেন, বা আপনি যদি 1টার পর থেকে শুরু করেন, আপনি 1টার পর থেকে শুরু করেন, তাহলে আপনার গুনতে সহজ। 1টার পর থেকে, 2টার পর থেকে এভাবে চলে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, 11টার পরে যখন আপনি মিলাচ্ছেন, ঠিক 11টা বাজছে, তখন ঘন্টা এখানে, মিনিট এখানে, তারপরে এটা আগাচ্ছে আগাচ্ছে, এভাবে করে একটা মিলবে। এরপরেটাই যখন আপনার চলে আসবে, তখন আপনি ওটা কিন্তু 12টার পরেরটা আপনি মিলাচ্ছেন। এরপরেটাই হচ্ছে এই চলে আসলো, এটা ঘুরে এদিকে আস্তে আস্তে দুইটা একখানে হবে, হওয়ার পরে কিন্তু 12টার পরে আপনি মিলাবেন। তাহলে মোট 12 বার হবে। 12 বার কত ঘন্টায় হইল সেইটা ব্যাপার। এটা একটু দেখেন, এই যে সময়গুলো বের করো, একটা সময় আমি বের করি, তাহলে আপনি বুঝবেন আপনার কীভাবে করতে হবে। প্রথম সময়টা আমি বলি, দেখেন, একটা সময় বের করি, তাহলে আপনি বুঝতে পারবেন। জিনিসগুলো অলিম্পিয়াডের প্রবলেম, তো এই জন্য আস্তে আস্তে বলতেছি। এটা আপনার পরীক্ষার সঙ্গে, যারা পরীক্ষা দিবেন কলেজ ভর্তি, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ না, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন, এখন সমস্যা নেই। আর যারা একটু উৎসাহী আছেন তারা দেখতে পারেন। এখানে কী হচ্ছে দেখেন, এখানে ঘড়ি ঘন্টা আপনি ধরলাম যে 12টার পরেরটা প্রথমটা আমরা বের করি, প্রথম সময়টা, ওই একইভাবে বাকিগুলো বের করতে পারবেন। সো আমি 12টার পরেরটা এখন বের করতেছি। 12টার পরেরটা এইভাবে ধরেন, আচ্ছা একটা বৃত্তই নিয়ে নিই, সময় 2-1 মিনিট দিন নিলাম না, হ্যাঁ আপনাদের, ওকে, এই আসলেন। সো এরপরে একটু দাগাঙ্কিত করে নিই, 1 2 এই এই এই, তারপর এই, তারপর হচ্ছে এই, তারপর হচ্ছে এই, তারপর হচ্ছে এই 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 এই, ওকে। এবার আসেন, তো 12টার পরে প্রথমে তো 12টার সময় একই জায়গায় থাকলো, তারপরে এই কাটায় দিকে ঘোরা শুরু করলো। তো ধরলাম যে x মিনিট পরে এটা এক লাইনে আসবে, x মিনিট পরে। তো x মিনিটে এটা 1 ঘন্টা যায় 30 ডিগ্রি, তাহলে x মিনিটে কত ডিগ্রি যায়, ঘন্টা কাটাটা 1 ঘন্টা যায় 30 ডিগ্রি, তাহলে x মিনিটে যায় কত, 1 ঘন্টা যায় 30 ডিগ্রি, 60 মিনিটে যায় 30 ডিগ্রি,
60 মিনিটে যায় 30 ডিগ্রি, 1 মিনিটে যায় 30/60। ঐকিকে যদি করেন আর রেশিও দিয়ে যারা করেন তারা তো করে নিই, এগুলো তো আগে আলোচনা করে ফেলছি ঐকিক আর রেশিও কি। তো 30/60 আর এখানে হচ্ছে এক্স। সো এক্স মিনিটে এতটুকু যায় ঘন্টার কাটা, এত ডিগ্রি যায়। আচ্ছা, এখানে যত ডিগ্রি যায় আর এক্স মিনিটে আপনাকে মিনিটের কাটাটা কতটুকু ঘুরে আসতে হবে, এখানে আসতে হবে, এদিকে একটা কোথাও আসবে। তাহলে 1 মিনিটে তো মিনিটের কাটা 6 ডিগ্রি যায়, তাহলে এক্স মিনিটে মিনিটের কাটা কতটুকু যাবে, 6x। এখন এই দুইটার যে বিয়োগ ফল আছে, কই গেল 2, এটা হবে 2 না, x/2। এই দুটার যে বিয়োগ ফল আছে, ঘন্টার কাটা যাবে এত ডিগ্রি, 12টার থেকে ঘন্টা কাটা যাবে এত ডিগ্রি, আর মিনিটের কাটাটা যাবে অত ডিগ্রি। তো মিনিটের কাটা এত ডিগ্রি, ঘন্টার কাটা, এই বিয়োগ ফলটা 180 ডিগ্রি হতে হবে, যেহেতু একই লাইনে থাকবে, ওইটা ওদিকে থাকবে, এটা এদিকে থাকবে, 180 হতে হবে। তাহলে এইটাকে হইতে হবে 180। বাস, খেলা শেষ। এখন আপনি পেয়ে গেলেন কয়টার সময় হবে এটা, 12x - x = 360। তাহলে কত হচ্ছে, 360। ওকে, তাহলে আপনি কি করলেন, 11x = 360। তাহলে x সমান হচ্ছে, x মিনিট পরে ধরছিলেন, x কিন্তু মিনিটে রেজাল্ট আসবে, তাহলে 360/11। তাহলে 12টা বেজে এত মিনিটে প্রথমবার এটা ঘটবে। এখন এত মিনিটে, 12টা বেজে এত মিনিটে, এইটা হচ্ছে রেজাল্ট, এইটা হচ্ছে অ্যান্সার আপনার, অ্যান্সার এইটা হলো অ্যান্সার। 12টা বেজে এত মিনিটে এটা হবে, ঠিক আছে। ওকে, তাহলে আপনাদের আজকে 12টা বেজে এত মিনিটে এইটা হচ্ছে রেজাল্ট। তাহলে আসসালামু আলাইকুম, আমি ক্লাসে। ওকে, দেন তাহলে কী হলো, 12টা বেজে এত মিনিটে, মিনিট ক্লিয়ার হয়েছে। তাহলে 12টা বাজার পরে এত মিনিট পরে, 1টা বাজার পরে এর চেয়ে একটু বেশি মিনিট পরে হবে, বুঝতে পারতেন, যেহেতু ঘন্টা কাটাটা বেশি আসবে, তাহলে মিনিটের কাটাটাও আর একটু বেশি যেতে হবে, কারণ ঘন্টার কাটাটা যেহেতু 30 ডিগ্রির মতো বেশি আরও আছে, সো মিনিটের কাটাটাকে আরও 30 ডিগ্রির মতো বেশি যেতে হবে। ওকে, তাহলে এইভাবে আমাকে যেতে হবে। সো এইভাবে প্রত্যেকটা টাইম বের করে ফেলা যাবে। তো এই অলিম্পিয়াড প্রবলেমগুলো নিয়ে আমরা দরকার হলে পরের ক্লাসে একটু আলোচনা করব। আজকে ক্লাসে বেশি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।